সম্ভবত গত 10 থেকে 12ই জুলাইয়ের মধ্যে অপোজিশন লিডারের যে অফিসিয়াল রেসিডেন্স তাতে হুদার পক্ষ থেকে একটি কাভার্ড খাম ড্রপ করে যায়। আমি পার্টি অফিস থেকে ফিরে যাওয়ার পর ওখানে আমাদের যারা স্টাফ তারা সেটা আমার হাতে হ্যান্ডওভার করেন। এটা মানে ফিরে যাওয়ার পর না, আমি বিকেলে যখন পার্টি অফিসে আবার আসছিলাম, সন্ধ্যার পরে আমি আবার আসি, তো হুদা বলাতে আমি প্রথম বললাম সম্ভবত জামাতিয়া হুদা। আবার এখানে আসি, এসে আমি তাদের খামটা খুলে দেখি যে 10টা সংগঠন মিলিতভাবে কাউন্সিল অফ তিপ্রাসা হুদা এই নামে একটা মেমোরেন্ডাম তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠিয়েছেন। তার কপি বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছেন। এই মেমোরেন্ডামে যে সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্যে, সেই বিষয়গুলি সম্পর্কে বিরোধী দলনেতা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তো সেটা আমি দেখলাম, তাতে অনেক বিষয় তারা উল্লেখ করেছেন। এই বিষয়গুলো এর আগে আমার নজরে আসেনি। তো যাই হোক, আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা বলি। তারপর 16ই জুলাই তাদের যে মেমোরেন্ডামটি এই কাউন্সিল অফ তিপ্রাসা হুদা, অ্যাপেক্স বডি অফ তিপ্রাসা সোসাইটিস, এই মেমোরেন্ডামের কপিটি এনক্লোজ করে চিফ মিনিস্টারের উদ্দেশ্যে আমি একটা চিঠি দিই। চিঠিতে তাকে অনুরোধ করা হয় যে সম্ভবত আপনিও এই মেমোরেন্ডামের কপি পেয়ে থাকবেন। এতে যে বিষয়গুলো উল্লেখিত হয়েছে সেগুলো সম্পর্কে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার যাতে সিচুয়েশনটাকে ট্যাকল করা যায়। এই ছিল আমার চিঠিটা আমি এখানে পড়ে দিচ্ছি আবার। টু দি চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আগরতলা। ডিয়ার চিফ মিনিস্টার মহাশয়, হোপ ইউ আর ওয়েল। প্লিজ find enclosed herewith a copy of memorandum addressed to you and also sent it to the leader of opposition recently, soliciting his intervention on the issues mentioned therein. I believe perhaps you must have received this memorandum beforehand, কারণ দেখা গেল এখানে ডেটলাইন আছে 4th জুলাই 2021, আর আমি চিঠি দিচ্ছি 16ই জুলাই। আর চিঠিটা সম্ভবত, যেটা আমি শুরুতে বললাম, 10 থেকে 12-র মধ্যে কোনো এক তারিখে দিয়েছে। সেই ডেটটা এক্স্যাক্টলি আমার মানে মানে ইয়েতে নেই, মেমোরিতে নেই। তারপরে আমি যেটা লিখলাম, হাউয়ার what I would like to mention here that the issues mentioned in the memorandum sent on behalf of the Council of Tiprasa Huda are really matters of serious concern. Therefore, I hope that you would pay due attention to the issues for taking necessary early steps from the government of Tripura to tackle the situation. এই হচ্ছে চিঠির মূল বিষয়বস্তু। তো মুখ্যমন্ত্রী চিঠি পেয়েছেন কিনা সেটা তো আমি জানি না, তার কোনো অ্যাকনোলেজমেন্ট অন্তত আমার কাছে এখনও আসেনি। আর চিঠিটা আমি যেদিন দেই সম্ভবত সেই তারিখে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ছিলেন না আমার ধারণা। হাওয়ার তো
এখন অবধি কোনো অ্যাকনোলেজমেন্ট আমাদের কাছে আসেনি। 25 তারিখ দিল্লি থেকে আমাদের এক রাজনৈতিক বন্ধু জানতে চাইলেন যে এরকম কোনো চিঠি মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া বা তাতে মানে কোনো একটা পার্টিকুলার ট্রাইবাল কমিউনিটি সম্পর্কে মন্তব্য করেছেন যেটা একটু কনফিউজিং মনে হচ্ছে। তখন আমি রিকালেক্ট করলাম যে সম্ভবত বিষয়টা এটাই। যিনি জানতে চাইলেন তাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আপনাদের সামনে আমি বললাম সেটাই তাকে আমি বললাম। তখন তিনি বললেন যে যে মেমোরেন্ডামের কপিটা আপনার কাছে পাঠানো হয়েছিল এবং যেটা আপনি মুখ্যমন্ত্রীর কাছে রিডাইরেক্ট করেছেন উইথ এ রিকোয়েস্ট টু ট্যাকল দি সিচুয়েশন, এই কাগজগুলি আমরা কি পেতে পারি? কেন না পাওয়ার কী আছে, কিন্তু গোপন কিছু নেই, তাহলে দয়া করে একটু পাঠাবেন। আমাদের এখান থেকে অফিস থেকে এগুলি পাঠিয়ে দেওয়া হয়। তারপরে দেখা গেলো সন্ধ্যার দিকে জানানো হলো যে আপনার পাঠানো কাগজগুলো আমরা পেয়েছি, ধন্যবাদ। এবং এখন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। এই যে মানে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যে মন্তব্য ইত্যাদি করার চেষ্টা হয়েছে তার উপযুক্ত জবাব আমাদের পক্ষে দিতে অসুবিধা হবে না। সো অল রাইট, এটা আপনাদের ব্যাপার। রাতের বেলা সেদিনই আমাদের আগরতলার কোনো একজন সাংবাদিক বন্ধু তিনি আমাকে ফোন করলেন, সম্ভবত 7:30 থেকে 7:45। আমি তখন পার্টি অফিসে কাজ করছি। তিনি বললেন এরকম একটা বিষয়, সেই জায়গাতে আপনাকে মেনশন করে কিছু মন্তব্য ইত্যাদি আছে, আমরা তো শুনে একটু মানে আমরা তো জানি না কিছু, বা উনি তো এরকম জেনারেলি বলেন না। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি জানতে চাইছেন, যে না এই সম্পর্কে। আমি বললাম আপনি পার্সোনালি জিজ্ঞেস করছেন, টেলিফোনিক্যালি কথা হচ্ছে। ওই দিল্লির যে বন্ধু তিনি যেটা জানতে চাইছিলেন এবং তার সঙ্গে যে কথাবার্তা, এটাই তাকে আমি আবার ব্রিফ করলাম। তিনি তখন বললেন যে আমরা কি আপনার এই চিঠিটা বা মেমোরেন্ডামের কপিটা পেতে পারি, আমি কি আসবো এখন? আমি বললাম ভাই এটা তো আপনাকে আলাদা করে কেন দেবো, তাহলে আগরতলার তো অন্যান্য সাংবাদিক বন্ধুরা তারা বলবে এটা তো আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমি তো জেনারেলি এটা করি না, করতে গেলে তো সবার মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে, তো উনি বললেন তাহলে কি কালকে একটা সময় আসবো আমার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে। তখন আমি বললাম ঠিক আছে, কালকে আমার তো প্রোগ্রাম আছে একটা নাগাদ আসুন। ঠিক আছে। তো সকালবেলা আমার নিজের একটু রিথিঙ্কিং হলো যে যেহেতু দিল্লি থেকে বলে কাগজগুলি নিয়ে গেছে এবং তারা নিজেরাই কনফিউজড, এবং এই কাগজ পাওয়ার পর তাদের মধ্যে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন এক্সপ্রেসড হয়েছে এবং তারাই এটার জবাব দেবেন বলেছেন, লেট মি ওয়েট টু সি হোয়াট ইজ দেয়ার কমেন্ট। এটা মাথায় রেখে যে বন্ধুটি সেদিন দুপুরবেলা 1টার সময় আসার কথা, আমি সময়টা দিয়েছিলাম, আমি তাকে ফোন করে বললাম আপনার আসার দরকার নেই, এবং এই যে বিষয়টা এটাও তাকে বললাম যে দেখা যাক না তারা কি বলে টলে, তারপরে দরকার হলে পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তিনি বললেন ঠিক আছে। এই তো গেল। তা এখন এরপরে দেখা গেল যে নানা দিক থেকে এই সম্পর্কে প্রশ্ন উঠছে, এবং তিনি আবার যিনি বলছিলেন তিনি আবার আমাদের পার্টি অফিসে দুপুরের বেলায় এসে উপস্থিত হলেন, কথা বলতে চাইলেন। আমাদের কিউবার উপর একটা প্রোগ্রাম ছিল, সেটা সেরে অফিসে আসলাম, আমাদের বন্ধুদের মতো কথা হচ্ছিল। তখন আবার কোনো একজন ভদ্রলোকের একটা মানে সোশ্যাল মিডিয়াতে তার কিছু কমেন্ট, এগুলো নিয়েও প্রশ্ন উঠলো। তখন সবাই মিলে আমাকে অ্যাডভাইস করলেন যে আপনারা তো প্রেসের কাছে বোধহয় এই সম্পর্কে একটু বলাই ভালো আপনার নিজের উপস্থিত থেকে। তখন ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলছেন, এই আজকের এই সময়টা নির্ধারিত হয়, তা আপনারা এসছেন এবং আমরা আলোচনা করেছি। তাতে এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে এর বাইরে কিছু বক্তব্য নেই, এবং
এই চিঠির ভেতরে তাদের যে মেমোরেন্ডামে যে বিষয়গুলো উল্লেখ করেছে এগুলো সঠিক না বেঠিক এই সম্পর্কে কোনো মন্তব্য নাই। আমাদের দায়িত্ব হচ্ছে, তারা বলছে আপনি ইউ প্লিজ টেক নেসেসারি স্টেপস। এই চিঠিতে তার একটা কপি তারা পাঠিয়েছেন ডেপুটি চিফ মিনিস্টারের কাছে, আর একটা কপি অপোজিশন লিডারের কাছে। তো সেই মতো অপোজিশন লিডার চিঠিটা নিয়ে তো বসে থাকতে পারেন না, মুখ্যমন্ত্রীর এই দৃষ্টি আকর্ষণ করবেন। তিনি মুখ্যমন্ত্রী অ্যাজ ওয়েল এজ হোম মিনিস্টার। তো তাকে আমরা কি অনুরোধ করেছি, এটা দেখুন, দেখে এখানে যে এটা একটা মনে হচ্ছে সমস্যা তৈরি হতে পারে, এটাকে ট্যাকেল করার চেষ্টা করুন। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো মন্তব্য আমরা করিনি। তো এটাই বলা, এবং আমার ধারণা যে মেমোরেন্ডামটা আমার কাছে পাঠিয়েছিল, এটাকে এনক্লোজ করে যে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, এটা একসাথে দিয়ে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করতে আমি বলেছি। সম্ভবত আপনারা পেয়েছেন কি? ও দেয়নি এটা না এখনো? ও না, একটু দাঁড়ান, আমি একটু দেখছি। তো ওই দেখো তো, রাখালের দেওয়ার কথা, এটা আপনাদের দিয়ে দেবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তারপরে গিয়ে দেখলাম যে শ্রীযুত প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি সম্ভবত দিন দুয়েক আগে একটা সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু কথা বলছিলেন, এবং সেই কথাতে যেটা দেখলাম, আমাকে মেনশন করে, কা নিয়ে আপনি কি করেছেন, এখানে যে গুলি চললো তাতে তো আপনাদের কোনো ভূমিকা নাই, এই সমস্ত বিষয় টিষয় বলার চেষ্টা করেছেন। আর হচ্ছে, আপনারা 25 বছর সরকারে ছিলেন, ট্রাইবেলদের জন্য তো আপনারা কিছুই করেননি, রাজাদের বিরুদ্ধেই শুধু বলছেন, রাজারা কি কিছুই করেনি। এবং তারপরে ওনাদের যে অবস্থান, আপনার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা নিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আর এই সাথে তার যে রাজনৈতিক বক্তব্য সেটা তিনি রাখার চেষ্টা করেছেন। এটা নিয়েও বিভিন্ন দিক থেকে বন্ধুরা বলছেন যে এগুলি তো আমরা জানি, কিন্তু আমাদের জানা দিয়ে তো হবে না, সাধারণ মানুষেরও জানা দরকার, কাজে প্রেসের সামনে এগুলি বোধহয় বলা উচিত হবে। আমি অন্যগুলোতে যাব না, আমি শুধুমাত্র এখানে যেটা বলবো, যে কা নিয়ে যেটা বললেন, আসলে উনি না জেনে বলে থাকলেও থাকতে পারেন, কারণ কায়ের আগে কিন্তু এটা ছিল সিএবি। কেমন সিএবি যখন, মানে এটা বিলটা যখন আসলো, তখন থেকেই আমরা লেফট, পার্টিকুলারলি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, পার্লামেন্টের ভেতরে, রাজ্যসভার ভেতরে এবং বাইরে আমরা এটার বিরোধিতা করেছি। তারপরে যখন আইনটা তৈরি হলো, সারা দেশে তার বিরোধিতা আমরা করি, আন্দোলনে আমরা অংশগ্রহণ করি, ত্রিপুরাতেও এটা হয়েছে, এবং নানা ধরনের কর্মসূচি আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে, এটা বিস্তৃত যাওয়ার দরকার নেই, আপনারা এগুলি ক্যারি করেছেন। তারপরে এখানে আমাদের এডিসি এলাকাতে বোধহয় বন্ধ ডেকেছিল, এটার বিরুদ্ধে আমরা এই বন্ধের বিরোধিতা করিনি, কিন্তু বন্ধে আমরা অংশগ্রহণ করিনি। তো এটাকে ভিত্তি করে ন্যাশনাল হাইওয়ে, যেখান থেকে এডিসির দিকে হেডকোয়ার্টারে যেতে হয়, সেখানে মানে পুলিশ তাদের উপর আক্রমণ করেন, যারা রাস্তায় বসেছিলেন, গুলিগালা চালায়, বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে তাদের যখন হাসপাতালে নিয়ে আসে, আমরাই প্রথম রাশ করি, তাদের সঙ্গে কথাবার্তা বলি, বিষয়গুলো জানার চেষ্টা করি, এবং তারা সবটাই বলেন যে আমরা তো বসেছিলাম। ঠিক আছে, কথাবার্তা বলার পর ওখানে সাংবাদিক বন্ধুদের কেউ কেউ ছিলেন, জানতে চাইছিলেন, সেখানে আমাদের পজিশন আমরা ক্লিয়ার করি যে কায়ের বিরুদ্ধে আমরা ক্যাবের সময় থেকে আমরা বিরোধিতা করছি, সারা দেশে আমাদের প্রোগ্রাম হয়েছে, সিপিআইএম, লেফট, আমাদের যে মানে মনোভাবাপন্ন যে গণতান্ত্রিক সংগঠনগুলো, তারাও ভূমিকা নিয়েছেন। এই লড়াইয়ে আমরা আছি। আমরা ঠিক আছে, আমরা এই বন্ধে ছিলাম না, কিন্তু তারা বন্ধ রেখেছে, এটা গণতান্ত্রিক অধিকার তো আছেই। বন্ধকে মোকাবেলা করার জন্য গুলি চালাতে হবে কেন? আর এভাবে এতগুলো লোক আহত হলো, এটার কি প্রয়োজন ছিল? এবং এটা নিয়ে তো মানে প্রতিক্রিয়া, আমাদেরও প্রতিক্রিয়া আছে, কাজে অবিলম্বে তদন্ত করা দরকার, কারা এর জন্য দায়ী, কেন গুলি চালালো,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এটার বিরুদ্ধে কথা বলছি। সেটা ওখানেই হাসপাতালে দাঁড়িয়ে কথাবার্তা বলে আসি। এসে পরদিনই আমরা ওখানে যেতে চাইছিলাম অন দি স্পট। তখন আমার অফিস থেকে ডিজির কাছে একটা চিঠি দেওয়া হয় যে আমরা এখানটা যেতে চাই। তখন ডিজি ছিলেন মিস্টার শুক্লা, যিনি আমাদের সময়ে ডিজি ছিলেন। তিনি অনুরোধ করলেন যে পরিস্থিতিটা তো এখন একটু টেনশন আছে, এই মুহূর্তে আপনি না গেলে ভালো হয়, আপনাকে অনুরোধ করছি কাইন্ডলি আমাদের সহযোগিতা করুন। যাওয়ার মতো যখন সিচুয়েশনটা হবে আমরা জানাবো। পুলিশ অনুরোধ করছে, কাজে আমরা এই জায়গায় গিয়ে তো অতিরিক্ত একটা কিছু বের করে আনতে পারবো না। তাতে আমরা কথাবার্তা বলে ঠিক করলাম যে অল রাইট, পুলিশের রিকোয়েস্ট ডিজির তরফ থেকে, তার অফিস থেকে এসছে, অল রাইট। আমরা তখন আর যাওয়াটা স্থগিত রাখলাম। কয়েকদিন যাওয়ার পর আমাদের ধারণা ছিল হয়তো পুলিশের তরফ থেকে কিছু জানাবে, কিন্তু তারা কিছু জানায়নি। তারপর আমরা পুলিশকে আবার জানিয়ে আমরা সেখানে যাই। আমাদের বিধায়কদের কেউ কেউ ছিলেন, আমাদের বিশেষ করে তখন এডিসি বামপন্থীরা চালাচ্ছেন, চিফ এক্সিকিউটিভ মেম্বার তিনি ছিলেন। আমাদের একটা বেশ মোটামুটি একটা ডেলিগেশন, আমরা স্পটে যাই। এখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যাই, তারপরে গ্রামের ভেতরে আমরা যাই, যে বাড়িগুলির উপর আক্রমণ হয়েছে, ঘরের উপর আক্রমণ হয়েছে, বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথাবার্তা বলে টলে সেখান থেকে আমরা ফিরে আসি। কাজে এই যে কথাবার্তাগুলো যেগুলো বলার চেষ্টা করেছে, এগুলো আসলে বাস্তবের সাথে, তথ্যের সাথে তার কোনো মিল নাই। এটা আমি জানি না, তাকে যদি কেউ ব্রিফ করে থাকেন, ওই সময় যদি তিনি ত্রিপুরায় না থেকে থাকেন, হয়তো তাকে রংলি ব্রিফ করেছে। আর যদি জেনেও তিনি এটা করে থাকেন, তাহলে তো এটা করা সঠিক না, এটা সত্যের অপলাপ। কাজে এই কারণে বিষয়টা যাতে মানুষ জানতে পারে, তার জন্য আমি আরেকবার এখানে বললাম। আর এডিসি সম্পর্কিত বিষয় বা এই নির্বাচনের পরে এডিসির তিনি দেখলাম বলছেন যে আমরা এখন ক্ষমতায় আছি, পাওয়ারে আছি। যাই হোক, এই বিষয় সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না। তা আমার মনে হয় ভালো হবে যে ট্রাইবেলদের জন্য আমাদের কিছুই ভূমিকা নাই। এ তো আমাদের মধ্যে সবচেয়ে ভালো এখন যারা জীবিত আছেন নেতৃত্ব, ট্রাইবেলদের মধ্যে মানে অ্যাকসেপ্টেড লিডারদের মধ্যে অন্যতম কমরেড অঘোর দেববর্মা, তিনি আছেন। তার মুখ থেকে আপনারা শুনবেন। আর এডিসি সম্পর্কিত বিষয়ে যে সমস্ত কথাবার্তা, এটা রাধাচরণ দেববর্মা, যদিও তিনি এখন এডিসির কেউ না, কিন্তু একটা দীর্ঘ সময় ওখানে কাজ করেছেন, তার অভিজ্ঞতা, বিশেষ করে এই যে নূতন সরকারটা আসার পর তারা যখন দায়িত্বে ছিলেন, এই অভিজ্ঞতাগুলি তাদের কাছে শুনবেন। আমি এখন অঘোর বাবুকে অনুরোধ করব তিনি যাতে বলেন। মাঝখানে আনছিলাম, ঠিক আছে। আমরা তো আসলাম না জায়গা নিয়ে সবাই আসলো। ঠিক প্রথমে আপনাদের যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে আলোচনার যে বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আমাদের ত্রিপুরা বিধানসভার লিডার অফ দ্য অপোজিশন তিনি স্পষ্ট করে বলবার চেষ্টা করেছেন। এই বক্তব্যের মধ্যে যেটা
যেটা একটা বিষয়ে বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখতে গিয়ে অথবা এটা এর মধ্যেও আমরা অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা শুনে আসছি সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার আমলে বা বামফ্রন্ট সরকার উপজেলার জন্য কোনো কাজই করেনি এরকম একটা অভিযোগ। এটা বিভিন্ন সময় এটা শোনা যায়। এই ক্ষেত্রে এবারও প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার সোশ্যাল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ওই বিষয়টা আবার রেফার করার চেষ্টা করেছেন, কিন্তু এটা তো প্রকৃত ঘটনা হতে পারে না। বামফ্রন্ট সরকার মানুষের জনগণের ত্রিপুরার মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়েই সরকারটা প্রতিষ্ঠিত করেছেন এবং স্বাভাবিক কারণে বামফ্রন্ট সরকারের কাছে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়ন বা মানুষের যে অতীতে চলে আসা দুঃখ দুর্দশা মোচন হবে এই ভরসা বা এই ধারণা থেকেই তারা বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এগুলি শ্রদ্ধা রেখে বামফ্রন্ট সরকার কিন্তু কাজ করেছে। একটা যে কোনো তার একটা জাতিগোষ্ঠীকে তার সার্বিক বিকাশ ঘটাতে গেলে পড়ে বা তার জাতিসত্তা বিকাশ করতে গেলে যে বিষয়গুলো দরকার হচ্ছে তার অর্থনৈতিক শক্তিশালী করা, শিক্ষায় তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সংস্কৃতিকে শ্রদ্ধার সঙ্গে একে তুলে ধরা, এই বিষয়গুলো সেখানে যুক্ত রয়েছে। সেগুলির উপরে বামফ্রন্ট সরকার কিন্তু কাজ করেছে গত 25 বছরে। এবং সেই রাজন্য শাসন, এটা আমি রেফার করছি এই কারণে ত্রিপুরার মানুষের কাছে, সেটা হচ্ছে তথ্য যাচাই করার জন্য এটা আমরা বলছি। প্রায় 1300 বছর, কেউ কেউ বলেন 1300-1400 বছর ত্রিপুরায় রাজশাসন দ্বারা পরিচালিত হয়েছে ত্রিপুরা রাজ্য। তখনকার আমরা শুনি যে সংখ্যাগরিষ্ঠ উপজাতি জনগণের মধ্যে এই রাজ্যে ছিল, তো কিন্তু তাদের শিক্ষা অর্থনৈতিক অবস্থা কি পর্যায়ে ছিল এটা ইতিহাসে তো আছে, থাকবে। তাদের জীবনযাত্রা কীরকম ছিল, উপজাতীয় অধ্যুষগুলো তারা কি অবস্থায় ছিলেন, তারা রাজশাসনের, তাদের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, তাদের অর্থনৈতিক বিকাশের প্রশ্ন, ভাষা সংস্কৃতির বিকাশের প্রশ্ন, কী সুবিধা ছিল, এগুলি কিন্তু মূল্যায়নের মধ্যে আসা উচিত। এই জন্য এটা আমি রেফার করেছি এই কারণে। কিন্তু আমরা যখন থেকে শুরু করেছি তখন কিন্তু এগুলি ছিল না। উপজাতি এলাকায় প্রথম বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে উপজাতি এলাকায় এই হাতে গোনা যায় প্রাইমারি স্কুল এবং সিনিয়র বেসিক স্কুল ছিল, হাতে গোনা যায় এটা কয়েকটা জায়গায় সারা রাজ্যের মধ্যে। কিন্তু এটা ঘটনা, উপজাতিদের কারণ একটা জাতিকে বিকশিত করতে গেলে তার শিক্ষা চায়। এই শিক্ষা তাকে গুরুত্ব দিয়ে বামফ্রন্ট সরকার উপজাতি এলাকায় শিক্ষা সম্প্রসারণের কাজটা করেছে। এবং এটা আপনার এই বামফ্রন্ট সরকারের সময়ে যে সমস্ত এই সরকার তরফ থেকে যে সমস্ত ইশতেহার বা যে সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত আছে সেগুলো আপনার কাছে নিশ্চয়ই থাকবে বা আপনারা জানবেন, জানার সুবিধা আপনাদের আছে এই জায়গায়। কিন্তু যখন ছিল না, কিন্তু সেখানে স্কুলগুলি সম্প্রসারণ করা হয়েছে, সিনিয়র বেসিক স্কুল সেখানে করা হয়েছে, তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো এগুলো তো আগে ছিল না। আগে তো শুধু উপজাতি কেন, ত্রিপুরার এই ভৌগোলিক চৌহদের মধ্যে দুই একটা শহরে সারা কোনো কলেজেই তো ছিল না। আমার যদিও আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এক সময়ে, কেন আমাদের দাবি ছিল যে গ্রামের ছেলেমেয়েরা, শুধু উপজাতি না, গ্রামের ছেলেমেয়েরা শহরে এসে লেখাপড়া করার মতো, কলেজে লেখাপড়া করার মতো অবস্থা, তাদের আর্থিক অবস্থা নেই।
এবং এমনি সেদিন ত্রিপুরা রাজ্যের 80% বা 90% মানুষ হচ্ছে দারিদ্রতার চরম সীমার মধ্যে তারা বসবাস করেছেন। এই সময়তে মেধাবী ছেলে মেয়েটাকে কলেজে এই আগরতলায় বাড়াবাড়িতে রেখে পয়সা খরচ করে অভিভাবক তার ছেলে মেয়েকে পড়াবেন এই ক্ষমতা তাদের ছিল না। এই জন্যে আমরা সেদিন দাবি তুলেছিলাম যে প্রতিটি মহকুমায় একটা করে কলেজ স্থাপন করতে হবে। সরকারের আপত্তি ছিল এবং তাতেই আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র অভিভাবক তারা জেল হাজতে খেতে হয়েছেন এবং কোন কোন সব গুলি বিনিময় হয়েছে। তো এই সমস্ত ঘটনা তো ত্রিপুরার মানুষের সাক্ষী আছে, জানবার কথা এগুলি। কিন্তু বামফ্রন্ট সরকার আমলের কলেজের জন্য কিন্তু ছাত্র আন্দোলন করতে হয়নি। বামফ্রন্ট সরকার সেটা নিয়ে প্রত্যেকটি মহকুমায় কলেজের ব্যবস্থা করেছেন, যেটা আগে ছিল না। উপজাতি যে এলাকায় দ্বাদশ স্কুল বা মাধ্যমিক দ্বাদশ স্কুল ছিল না, এই জায়গায় বিনা আন্দোলনে বিনা রক্তপাতে উপজাতি এলাকায় দ্বাদশ বিদ্যালয় সেখানে কিন্তু অসংখ্য সংখ্যা সেখানে প্রতিষ্ঠা করেছে বামফ্রন্ট সরকার। অর্থাৎ শিক্ষার বিকাশ চাই, তার জাতিসত্তাকে বিকাশ করা চাই উপজাতি এলাকায় উপজাতি জনগণের। এই ভাবনা থেকে কিন্তু উপজাতি এলাকায় এই শিক্ষা সম্প্রসারণের কাজটা করেছে। এবং শিক্ষা অত্যন্ত জরুরি হচ্ছে উপজাতি, তাদের যেহেতু শিক্ষার অভাব ছিল অতীতে, ফলে তারা তাদের অর্থনীতিকে ঠিক সেভাবে স্বাবলম্বী করে তুলতে পারছিল না। এই জন্যই শিক্ষাটাকে আমরা সেখানেও গুরুত্ব দিয়ে এবং যেমন দিচ্ছি, তেমনি তাদের অর্থনৈতিক বিকাশ করার জন্য আমরা ত্রিপুরায় বিভিন্ন অর্থকরী ফসল, ইভেন রাবার, এমন সময় রাবার ছিল এটা কি জন্য করে বেআইনি চাষ, অর্থাৎ কেউ রাবার চাষ করা যাবে না ত্রিপুরায়, এরকম একটা কথা ছিল। আমার যদি মাসে আমার বাবা একটা রাবারের চারা বোধহয় কোথা থেকে নিয়ে গেলো জানি না, তখন তো আমি একটু বড়ই, এই রাবার চারাটা বাবা আমাকে বললেন এইটা মানে ঘরের বাইরে রাখো না, ঘরের ভিতরে একটা কোনায় রেখে দাও, কেউ দেখলে এটা হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে, এইরকম বলছিল। অর্থাৎ রাবার চাষ করা যাবে না, এরকম ছিল। কিন্তু ত্রিপুরার বামফ্রন্ট সরকার সমস্ত নিয়ম কানুনের মধ্যে রেখে ত্রিপুরায় কিন্তু প্রথম রাবার চাষের মধ্যে উপজাতি না শুধু অন্যান্য বিশেষ করে উপজাতি জনগণের যেহেতু জমি জমা ওদের আছে, তিলাতঙ্কর আছে, এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য এই রাবারের মাধ্যমে সেখানে এই পুনর্বাসন অথবা তাদের উৎসাহিত করার চেষ্টা হয়েছে, হয় সরকারের ব্যবস্থায় অথবা এই যাদের সামান্য কিছু পয়সা আছে তারাও সেই রাবার চাষ করেছে। প্রচুর লোককে আমরা সরকারের ব্যবস্থায় রাবার চাষের ব্যবস্থা করেছি, এডিসি এবং রাজ্য সরকার উভয় তরফ থেকে, যাতে উপজাতি জনজীবনে তার অর্থনৈতিক দুর্দশা লাঘব করা যায়, অর্থনৈতিক বিকাশ হয়, স্বাবলম্বী হতে পারে, তার জন্য কিন্তু এই রাবারের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন, অর্থকরী ফসল আনারস, আম, জাম, কাঁঠাল এগুলি বাণিজ্যিকভাবে যাতে তারা এই করে বেঁচে থাকতে পারে, তার জন্য সে জায়গাও আমরা গুরুত্ব দিয়ে তাদেরকে উৎসাহিত করে সরকারের ব্যবস্থা করেছি। কাজেই উপজাতিদের জন্য কিছুই করে যে অভিযোগটা আসছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে, এটা কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্য আছে বলে আমরা মনে করি না। আমি কেন, এটা ত্রিপুরার মানুষে মনে করবে আমি জানি না, ত্রিপুরার মানুষ হয়তো মনে করবে না, কারণ এগুলো তো চোখের দেখা। কী ছিল, কোথায় কী অবস্থায় ছিল, আজকে কোথায় গিয়ে ওরা পৌঁছেছে, এটা তো ত্রিপুরার মানুষের চোখের সামনে বিদ্যমান রয়েছে, জানে তারা। কাজে এটাকে অস্বীকার করলে কিন্তু এটা ঠিক মানে বাস্তবতাকে অস্বীকার করা ঠিক হবে না। উপজাতিতে তার বাসা প্রায় হারে বলে বসেছিল সেই রাজন্য আমল থেকে। আর এক সময় তার নিজের মাতৃভাষায় কথা বলাও তো অনেক লজ্জাবোধ করত। তো আজকে অনেকে বাসা 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 করে যারা চিত্রাচরণ করছে, বামফ্রন্ট বাসার জন্য কিছুই করছে না। কিন্তু এমন দিন গেছে যে এই বাসার কথা, এই নিজেদের বাসায় কথা বলে অনেকে লজ্জাবোধ করতে হতো। এই জায়গায় চলে গেছে এই বাসার অবস্থা, বাসার যে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারের প্রথম ত্রিপুরায় এই ককবরক ভাষা, ইভেন ককবরক ভাষা না, ত্রিপুরার উপজাতি 19 ট্রাইব তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির ভাষা রয়েছে, সেই ভাষায় স্কুল পড়ার জন্য প্রাথমিক শিক্ষায় যাতে তারা নিজের ভাষায় পড়তে পারে, তার জন্য কিন্তু বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা কিন্তু এটা বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে বামফ্রন্ট সরকার। আর সেই ভাষায় আজকে কি বলে এটা, কলেজ ইউনিভার্সিটিও পড়াশোনা হচ্ছে। কলেজ ও ইউনিভার্সিটি তো
ডিগ্রি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই জায়গায়। তো কে করলো? তো বামফ্রন্ট সরকারই করেছে। তো অস্বীকার করলে কী করে হবে? এটা বামফ্রন্ট সরকারে এই উদ্যোগ নিয়ে উপজাতিদের ভাষা বিকাশের জন্য কাজটা করেছে। তো এখানে কিছুই করেনি বামফ্রন্ট সরকার, এটা যে বলাটা কতটা বাস্তবমুখী হবে এটা বোঝা উচিত। আমরা এর মধ্যে সংস্কৃতি গান বাজনা কিছু হতোই না। আগে আমরা দেখতাম ওই সময় এটা ত্রিপুরায় তখন কংগ্রেস শাসন ছিল, তখন কোনো সরকারের অনুষ্ঠানে কিছু লোককে ডেকে এনে সঙ্গে নাচ গানের ব্যবস্থা হতো, এরপরে এটা শেষ। কিন্তু বামফ্রন্ট সরকার এই যে মানে ভাষাটা, তার সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করেছে। এবং আপনারা দেখবেন যে এই এই ভাষায় সংস্কৃতিটাকে উজ্জ্বল তুলে ধরবার জন্য সেখানে ইনস্টিটিউটও করা হয়েছে, যেমন টিআরআই এখানে করেছে। এখানে এই সংস্কৃতির চর্চা হচ্ছে, নানা রকম স্বরলিপি তৈরি হচ্ছে, এইভাবে করা হচ্ছে। এবং এই সংস্কৃতি, এই গান বাজনার মধ্য দিয়েও বিএ এমএ পাস করা যায়, তারও ব্যবস্থা এখানে এই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এই জায়গায়। তো খাতু করার উপজাতিদের তার সংস্কৃতিকে খাতু করা অথবা তার জন্য কোনো কাজই করছে না বামফ্রন্ট সরকার, এটাকে হয়? বামফ্রন্ট সরকার কিন্তু এই কাজগুলো করেছে উপজাতির সংস্কৃতিকে তুলে ধরবার জন্য। তারপর হচ্ছে উপজাতির ছেলেমেয়েরা শিক্ষায় যাতে এগিয়ে আসতে পারে বা উৎসাহিত হতে পারে, তার জন্য নানা ধরনের প্রকল্প আজকে কিন্তু এগুলো শোনা যায় না। কিন্তু বামফ্রন্ট সরকার প্রতি বছর এই খাতে বরাদ্দটা যথার্থ মর্যাদা দিয়ে কাজটা করবার চেষ্টা করেছে। ছেলেমেয়েরা যাতে মেধাবী হয় তার জন্য, তাদের জন্য এই কোচিংয়ের ব্যবস্থা, তাদের আর্থিক ব্যবস্থা, নানা রকম ব্যবস্থার মাধ্যমে তাদের উৎসাহিত করার চেষ্টা করেছে এই জায়গায়। যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে লেখাপড়ার জন্য সরকার পাঠিয়েছিল, তাদের কারো ফিরে আসতে হয় না পয়সার অভাবে। আজকে আমরা শুনতে পাই যে পয়সার অভাবে তার কোর্সটা কমপ্লিট না করেই তাকে ফিরে আসতে হয়েছে। তাদের জন্য আমি দেখেছি আন্দোলন হয়েছে, কিন্তু বামফ্রন্ট সরকার এই সমস্ত ঘটনা তো ঘটেনি। এবং উপজাতির ছেলে মেয়েটার বাইরে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, এমনকি কী বলে এটা, এই আইএস অফিসার হওয়ার জন্য অথবা আইপিএস হওয়ার জন্য অথবা কী বলে এটা, হ্যাঁ, এগুলি এই যাতে তারা সাকসেসফুলি তাদের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার জন্য সেই ধরনের কোচিংয়ের ব্যবস্থা আমরা করেছি। টিএসের জন্য এখানে নানা ধরনের কোচিংয়ের ব্যবস্থা আমরা করেছি, যাতে ছেলেমেয়েরা অন্তত এটা বেরিয়ে আসতে পারে এই সমস্ত পরীক্ষা এই মাধ্যমে। এই কাজটা করেছে। আজকে এগুলো হচ্ছে কিনা সেটা তো খবরের কাগজেও যেহেতু সেরকম দেখতে পায় না, কিন্তু ছিল বামফ্রন্টের আমলের জায়গায়। দুর্গম এলাকায়, উপজেলা এলাকায় অনেকগুলি হসপিটাল, দুর্গম এলাকায় উপজেলা এলাকায় হসপিটাল শহরে নিয়ে আসতে হয়, অনেক অসুবিধা হয়। তার জন্য বামফ্রন্ট শহর এই সমস্ত কথা মাথায় রেখে দুর্গম এলাকায় তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য, সুবিধার জন্য, তাদের পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবার চেষ্টা করেছে এই জায়গায়। ছোটোখাটো হসপিটাল, প্রাথমিক হসপিটাল এগুলি করার চেষ্টা করেছে এই জায়গায়। সরকার প্রথম থেকে উদ্যোগ নিয়ে যে সমস্ত জায়গায় টাকাও স্যাংশন হয়েছে, জায়গাও ঠিক হয়েছে, শুধু কাজ করার জন্য কন্ট্রাক্টও ঠিক হয়েছে, কাজটা শুরু হয়নি, দেখা গেলো এগুলো সব বন্ধ হয়ে গেল। এখন আর হসপিটাল করবেন ডাক্তার নার্সের অভাবে এই সমস্ত হসপিটাল আর করা যাবে না। কোনো হসপিটাল ঘর প্রায় কি নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, এমনও হতে পারে, হয়তো এটা জঙ্গল হয়ে যেতে পারে, যেহেতু এটা চালু হয় না এখন পর্যন্ত, এইরকম অবস্থায় চলে গেল। তো বামফ্রন্ট সরকার কিছুই করেনি উপজাতি এলাকায় উপজাতিদের জন্য। এটা তো কথার কথা, এটা তো কোনো অর্থ থাকছে এখানে? আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো অর্থ থাকছে না জায়গায়। তো
এবং আমাদের থাকতে এই যে ফরেস্ট রাইট অ্যাক্টের যে আইনটা হয়েছিল সারা দেশের মধ্যে, এটা ত্রিপুরাই প্রথম উপজাতিদের ভূমির একটা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, ত্রিপুরাই প্রথম। এটা সর্বভারতীয় মিটিংয়ে এই ইয়াতে এইগুলি মিটিংয়ে তারা বলতেন যে না, ত্রিপুরা সরকার এই কাজটা করতে পেরেছে এবং ত্রিপুরাই প্রথম। তো প্রায় 1,27,000 পরিবারের মতো সেখানে সেখানে পুনর্বাসন করেছে। আমরা শুধু জমি দেয়নি, জমিও দিয়েছি। তাদের জমিতে যেটা সম্ভব হয়, যাতে সে আর্থিকভাবে কিছু লাভ হতে পারে, তার জন্য সেখানে তাদের সরকারি সাহায্যে সেখানে করেছে। অনেকগুলি যেখানে মানে কী বলে অর্থকরী ফসল, বাগিচা এগুলি করার ব্যবস্থা নিয়েছি আমরা। লুঙ্গাগুলি বাদ দিয়ে সেখানে মহিষাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এরকম ইত্যাদি অনেকগুলি প্রকল্প আমরা নিয়ে, অনেকগুলি কাজ। তো এইগুলি এখন জমি দেয় কিনা তাও আমাদের কাছে তথ্য নেই। আর সেই সমস্ত জমি যারা পেয়েছেন তাদেরকে এখন সেই ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে তারও আমার জানা নেই। কিন্তু বামফ্রন্ট সময় আপনাদের এটা অত্যন্ত উপজাতিদের কথা মাথায় রেখেই, তাদের সামাজিক বিকাশ, আত্মবিকাশ, এই সমস্ত কথা মাথায় রেখেই সরকার কিন্তু এই কাজগুলি প্রাধান্য দিয়ে তাদেরকে এইভাবে সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো আজকে যে কথা বারবার বলা হচ্ছে বামফ্রন্ট কিছুই করছে না উপজাতিদের জন্য, এটা আপনারা তো সাংবাদিক বন্ধুরা, আপনারা তো বিভিন্ন সময় যখন আমরা সরকার ছিলাম, আপনারা আমাদের কাছে শুনেন, আপনার তথ্য সংগ্রহ করেন, আপনার আবার জায়গাতে জমিতেও যান, তো আপনাদের কাছে অনেক তথ্যই আছে। আমরা বললে হবে না, আপনাদের কাছে তথ্য আছে। তাহলে আজকে এই যে কিছুই হয় না, কিছুই করেনি, এই যে বিষয়গুলো আনবার চেষ্টা করছে, এগুলি বিভ্রান্ত করা হয়তো হতে পারে, বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে এটা কোনো সামঞ্জস্য থাকছে না। আমি এই কথাটাই এই যেহেতু আমি বললাম, কাজেই এই হলো আমার কথা। তুমি এদিকে করো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা শুনছেন। আমার যদিও বেশি বলার নেই। আসলে এডিসিতে এখন নতুন এডিসি প্রশাসন নতুনভাবে আছে, ওরা গত ইলেকশনে জিতেছে। আমরা চাই তারা যাতে কাজকর্ম করে উঠতে পারেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, এটা যখন এডিসি প্রশাসন আমরা যখন ছিলাম তখনও দেখেছি, এই 2015 সালে বিশেষ করে আমি চিফ এক্সিকিউটিভ মেম্বার দায়িত্ব নেওয়ার পর এই যে বিজেপি আইপিএফটির জোট সরকার আড়াই বামফ্রন্ট আমলে 2.5 বছর আর জোটের আমলে 2.5 বছর সেখানে কাজ করার আমার সুযোগ হয়েছে। লক্ষ্য করলাম বামফ্রন্ট সরকার থাকাকালীন যেরকমভাবে আর্থিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, অফিসার দিয়ে যেরকমভাবে সাহায্য সুবিধা করা হতো, বিজেপি আইপিএফটি আসার পর কোনো ধরনের সেরকম সাহায্য পাওয়া যেত না। অফিসার যখন খুশি তখন তুলে নেওয়া হতো। যেগুলি অর্থ প্রাপ্য পাওয়ার কথা, বিশেষ করে রেগার থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরের বিভিন্ন যে স্কিমগুলো এডিসির মাধ্যমে আমরা এগুলি করতাম, যেখানটায় প্রায় 1000 কোটি কাছাকাছি পর্যন্ত 900-950 কোটি টাকা পর্যন্ত ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতাম। কিন্তু 18 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর তার 80% টাকা সেখানে বরাদ্দ করা হয়নি। অফিসারদের যখন খুশি তখন তুলে নেওয়া হতো।
পুরোপুরি একটা অসহযোগিতা মানে অবস্থার মধ্যে থেকে আমাদের কাজকর্ম করতে হয়েছে। যাই হোক, এর মধ্যেও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে অনেক কাজ করবার চেষ্টা করেছি। এডিসি প্রশাসন বামফ্রন্টেই প্রথম ভিলেজ কমিটি আইন করে ভিলেজ কমিটি নির্বাচন করলো। টাউন কমিটি গড়ে তুলবার জন্য টাউন কমিটি আইন, সেখানে বিল পাস করা হলো। জনজাতি উপজাতি অংশের মানুষের তার যে কাস্টম, এগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য কাস্টমারি ল এগুলি আইন করে এগুলিকে রক্ষা করবার চেষ্টা আমরাই উদ্যোগ নিয়েছি। এবং এখানে অগরদার কাছ থেকে শুনেছেন, উন্নয়নের দিক থেকে এডিসি রাজ্য সরকার ভূত মিলে পরিকাঠামোগত উন্নয়ন 78 সালের আগে, এখনকার যে এডিসি, তখন 78 সালের আগে এডিসি ছিল না, ঠিক আছে, কিন্তু উপজাত অংশে যেখানটায় মানুষজন বসবাস করতেন, কটা ব্লক ছিল, কয়টা পিডব্লিউডি অফিস ছিল, কয়টা আপনার ডিডব্লিউএসের অফিস ছিল, কয়টা পাওয়ার ডিপার্টমেন্টের অফিস ছিল, উন্নয়নের যে এজেন্সি, পরিকাঠামোগত যে উন্নয়নের জন্য করবার জন্য যে এজেন্সিগুলো ছিল, এগুলো একটাও ছিল না। সবটাই বলা যেতে পারে বামফ্রন্টের এই 25 বছর বলেন 35 বছর বলেন এই শাসনে হয়েছে। এখন এটাকে কেউ কেউ অস্বীকার করবার চেষ্টা করছে। এই যে গ্রোথ সেন্টার শুধু ব্লক না, আমরা টাউন কমিটি এই যে সংবিধানে ৭৪তম সংবিধানে এডিসিকে যেহেতু বাইরে রাখা হয়েছে, নগর পঞ্চায়েত করা যায় নাই, টাউন কমিটি করা যায় নাই, কিন্তু তার জন্য কি চুপচাপ বসে থাকা যায়? তার জন্য কীভাবে গ্রামে গঞ্জে, শহর বড় শহর না হলেও শহরের যে আপনার মোটামুটিভাবে শহরায়নের যেগুলি যে কাঠামো, এগুলি কীভাবে গড়ে তোলা যায়, তার জন্য গ্রোথ সেন্টার, যা গ্রোথ সেন্টার হয়েছে তার ৭৫% গ্রোথ সেন্টার হয়েছে এডিসি এলাকায়। মানে এডিসি এলাকার পরিকাঠামোগত বলেন, আর্থিক উন্নয়নের কথা বলেন, সব দিক থেকেই এডিসি রাজ্য সরকার মিলে, বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট প্রশাসন যৌথভাবে মিলে অনেক কাজেই আমরা করতে সক্ষম হয়েছে, করেছি। এখন নতুন প্রশাসন এসছে, আমরা যখন টাকা পাই না চেঁচামেচি করলাম বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে। এখন যারা তখনও যারা টিপ্রাসার কথা বলতেন, এখনও বলছে, তখন কিন্তু আমাদের টাকা পয়সা কেন দেওয়া হয় নাই এ কথা কিন্তু কেউ প্রশ্ন তুলবার লোক ছিল না, কেউ তোলেন না। আমরাই যখন লড়াই করেছি, সেখানে যতটুকু পেতে পারি পাওয়ার জন্য লড়াই করেছি, কথা বলেছি। এখনও যা শুনলাম, গত কিছুদিন আগে শুনেছি, এখন এডিসিতেও নাকি পর্যাপ্ত টাকা পয়সা নেই, কিছু করা যাচ্ছে না। আমরা বলছি পর্যাপ্ত টাকা, প্রয়োজনীয় টাকা দিতে হবে এডিসিকে টাকা পাওয়ার জন্য, টাকা বরাদ্দের জন্য আপনার এই যে 125তম সংবিধান সংশোধনী যে বিল, এটা আটকে আছে, এগুলি পাস করতে হবে। এখন ভিলেজ কমিটির কে দখল নিবে, এগুলি নিয়ে ত্রিপুরা মথার বিজেপি আইপিএফটির মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না। সাংবিধানিকভাবে যদি আমরা ক্ষমতা পেতে পারি, তাহলে কে কাকে বাধা দিবে? যদিও আমাদের আমলে বাধা দিয়েছে, আমাদের নির্বাচিত ভিলেজ কমিটিগুলোকে কাজ করতে দেয়নি, আমাদের এই যে জোনালগুলোকে কাজ করতে দেয়নি, সাব জোনালগুলোকে কাজ করতে দেয়নি বিজেপি আইপিএফটি। তখনকার মানে এটা দল বা প্রশাসক সবটাই মিলেই তখন বিরাট প্রতিবন্ধকতা তৈরি করবার চেষ্টা করেছিল, গণতন্ত্রকে সেখানে টুটে টিপে মারার চেষ্টা হয়েছিল। যাই হোক, আমরা চাই এডিসি কাজ করুক, কিন্তু এখন টাকা পয়সার অভাবের কথা বলছেন। আমরা চাইব যে এডিসিতে টাকা পয়সা দেওয়ার বন্দোবস্ত করা হোক, সাংবিধানিকভাবে যাতে টাকা পয়সা পেতে পারে সে ব্যবস্থা করা হোক। কাজেই এটা হচ্ছে যারা মানুষকে বিভ্রান্তি করবার চেষ্টা করছে তারা সবটাই দেখছে। আর এখন মানে যেটা বললেন এখন কেউ কেউ বলছেন, কিছুদিন আগে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী বলছেন বামপন্থীদের জন্য এটাকে কার্যকরী করা যাচ্ছে না। কাজে
কার বিরুদ্ধে কারা লড়াই করছে। আমরা গণমুক্তি পরিষদের তরফ থেকে, গণমুক্তি পরিষদ মানে কি বামপন্থী, সুপ্রিম কোর্টে আমরা কেস করলাম। এগুলো তো মানে এটা লুকোবার কিছু নেই। কাজে সবটাই মিলিয়েই রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। এখন তো আসলে গণতান্ত্রিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সবটাই মিলালে পরে এখন একটা দমবন্ধকর অবস্থা চলছে। এখন কাজ নাই, খাদ্য নাই, মানুষ সেখানে না খেয়ে মারা যাচ্ছে। কই যারা টিপ্রাসা বলে চেঁচামেচি করছে, টিপ্রাসার জন্য কথা বলছে, একটা দিনেও তো কোথাও তো শুনতে পেলাম না যে কেন কাজ নেই, না খেয়ে অভুক্ত থেকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এগুলি নিয়ে কিন্তু কাউকে কথা বলতে শুনছি না। আমরাই যত বাধার মধ্যে থেকেও, যত ধরনের মানে সমস্যার মধ্যে থেকেও আমরাই লড়াই করবার চেষ্টা করছি, গরিব মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার কথা বলছি। কাজেই এখানে কোনো ধরনের বিভ্রান্তির শিকার হওয়ার কথা নয়। আমরাই মানুষকে ঐক্যবদ্ধ করে, কেউ বলছেন গ্রেটার ত্রিপুরা, কেউ বলছেন ত্রিপুরা ল্যান্ড। আমরা চাই গোটা ত্রিপুরা রাজ্যেই সুন্দর ত্রিপুরা ল্যান্ড হোক, গোটা রাজ্যেই জাতি উপজাতি সুন্দর ত্রিপুরা হোক। এই লড়াইটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। ঠিক আছে। আর তো বেশি কিছু হয়ে গেল তো, এটা সাজানোর কি আছে? এগুলি আবার একটু ঠিক আছে, আপনারা শুনলেন বিস্তৃতভাবে তারা বললেন। তা কারফিউ শুরু হয়ে যাবে 2টো থেকে। আমরা এটাকে আর বাড়াতে চাইছি না। আপনারা এসছেন, কি প্রশ্ন? না, আমার যা বলার, মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি দিয়েছি, আমাদের কাছে উপজাতিদের মধ্যে বিরোধ বাঁধাবার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আমরা, উপজাতি অনুপজাতি মিলিতভাবে ত্রিপুরা, কমিউনিস্ট আন্দোলন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদ, শুরু থেকে এই লড়াইটা আমরা করছি। কাজেই এই সম্পর্কে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে সম্প্রীতি, শান্তি, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সন্ত্রাস না, উন্নয়ন, এর মধ্য দিয়ে ত্রিপুরা যাতে এগিয়ে যায়। কাজেই আলাদা করে কিছু বলার নেই। হোয়াট এভার মাইট বি, মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছি। আপনারা যদি এই বিষয়ে কিছু জানতে চান, ইউ হ্যাভ এভরি রাইট টু টক টু হিম। এটা তো তার দায়িত্ব। কাজে তার সঙ্গে এটাই তো তার দৃষ্টিতে এনেছি। কাজেই সেদিক থেকে আমরা অপেক্ষা করে থাকবো, দেখব আমাদের মুখ্যমন্ত্রী কী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন। আমাদের কথাটা কি? আমাদের কথা হচ্ছে শান্তি যাতে নষ্ট না হয়, সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, বিরোধ যাতে সম্প্রদায়ের মধ্যে তৈরি না হয়। এই যে ঐতিহ্য ত্রিপুরা, এই ঐতিহ্যটা যদি কোনো দিক থেকে নষ্ট করার চেষ্টা হয়, এটার মোকাবেলা করা সমস্ত ত্রিপুরার মানুষকে একসাথে নিয়ে। আর কারোর কিছু আছে? একটা হচ্ছে স্যার, কোভিড মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় আপনার কি প্রতিক্রিয়া? আপনি দীর্ঘ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আরেকটা হচ্ছে স্যার, গতকাল আইটেক সংস্থার কয়েকজন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরকম একটা শোনা গেছে। আপনার প্রতিক্রিয়া? আমি আর প্রশ্ন নেব না। আপনার এটা বলছি কেমন ভাই, অন্যরা কিছু ভাববেন না। আমার ধারণা আপনাদের সবার হয়েই বোধহয় উনি প্রশ্নটা তুললেন। প্রথমত হচ্ছে, শুধু ত্রিপুরা কেন বলছেন? সারা দেশের অবস্থাটা কি? আরে মৃত্যুর তথ্য লুকুচ্ছে। সেদিন আমি দেখলাম 3 দিন আগে বেরিয়েছে যে আন্তর্জাতিক স্তরে একটা রিসার্চ হচ্ছে তথ্যের ভিত্তিতে। আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী, তার যিনি অর্থনীতির অ্যাডভাইজার ছিলেন মিস্টার সুব্রমণিয়াম, হি ইজ ওয়ান অফ দি মেম্বার্স অফ দ্যাট পার্টিকুলার কমিটি। তারা হিসেব দিয়ে বলছে ত্রিপুরা সরকার, ভারত সরকার যা বলছে, এটা
তার চাইতে অনেক গুণ বেশি, বলছে 35 থেকে 50 লক্ষের মতো হবে। আমাদের ত্রিপুরার পরিস্থিতিটা কি? টেস্টই তো হচ্ছে না, টেস্ট হলে পরেই ধরা পড়ছে। ভয় পাওয়ার কি আছে? প্রথম থেকে বলছি, আমরা তো সেই অভিজ্ঞতায় প্রাজ্ঞ না। পরীক্ষা করুন, আইডেন্টিফাই করুন, চিকিৎসা করুন, ভয় দূর হবে। সবাই মিলে একসাথে আমাদের এই জায়গাটা মোকাবেলা করতে হবে। কোথায় করছে? ডাক্তার নাই, নার্স নাই, ঔষধ নাই, ডাক্তার আক্রান্ত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, কেমন না? কাজে এদিক থেকে যেটা বলছেন যে সারা ভারতবর্ষে একটাই আওয়াজ উঠছে, গভর্নমেন্টকে শুধু বক্তৃতা করার জন্যে, শুধু বিজ্ঞাপন আর হাসি হাসি মুখের ছবি আঁকার মানে দেওয়ার জন্যে, এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে, মানুষের জীবন অভিজ্ঞতা হচ্ছে, বলছে যে কি সমস্ত কথা। আমরা তো কিছু পাচ্ছি না। আমাদের ত্রিপুরায় কি হলো? কি একটা প্যাকেজ নাকি দেওয়া হয়েছে 1000 টাকার। কয় মাস আগের ঘটনা এটা। যারা পেয়েছেন কিছু কিছু, তারা বলছেন হিসেব করে সব মিলে, এমনকি যে ব্যাগটাতে দিয়েছে এটার দাম ধরলো কোনো মতেই 700 টাকার বেশি হবে না। আর এটা দিয়ে কদিন চলে? কমাস হলো? কারফিউ চলছে কতদিন যাবৎ? আমার তো মনে হয় না ভারতবর্ষের অন্য জায়গায়, মহারাষ্ট্র বাদ দিলে পর, এরকম ঘটনা কোথাও চলছে। উত্তর পূর্বাঞ্চলের কোনো জায়গায় হচ্ছে। গভর্নমেন্ট আছে এখানে, তার কোনো অনুভব আছে, কোনো অনুভূতি আছে, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, খবর রাখছে। এই 2টা পর্যন্ত দোকান খোলায়, দেখুন তো কটা লোক সেখানে রিক্সা নিয়ে ঘুরছে, কটা লোক সোয়ারি, অটো রিক্সাগুলিতে কটা লোক আছে। এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? কমপ্লিটলি হেল্ড রেসপন্সিবল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট। এবং বিশেষ করে আরও বিপজ্জনক হচ্ছে শাসক দলের অনুসারী না যে সমস্ত রাজনৈতিক দলগুলি সরকার চালাচ্ছে, ইভেন এই যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন, তাতে সেখানে দেখা যাচ্ছে সমদৃষ্টিভঙ্গি নিচ্ছে না, অভিযোগ উঠছে। কি হচ্ছে এটা? দেশ তো একটাই, ভারতবর্ষ। জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই ভারতীয়, সবাই বেঁচে থাকতে চায়, প্রত্যেকে নিজেকে নিজে ভালোবাসে। কাজে এদের বাঁচাবার দায়িত্ব কে নেবে? কাজে এই দিক থেকে যেটা বলছেন যে উই আর আটারলি ডিসস্যাটিসফাইড, এই গভর্নমেন্ট টোটালি ফেল করছে। এবং ফেল বললে ভুল হবে, তার পরিকল্পনা, তার দৃষ্টিভঙ্গি, তার নেওয়া অবস্থান, যে পথে হচ্ছে, এগুলোকে গুরুত্বই দিচ্ছে না। তাহলে পরে এই জিনিস হতে পারত না। কাজে এই সম্পর্কে হচ্ছে বক্তব্য। অর্থনৈতিক সংকট এই কোভিডের আগেও ছিল, ত্রিপুরায় দেশেই ছিল, কেমন না? কোভিডের পরে এটা অনেক গুণ বেড়ে গেছে, বেকারি বাড়ছে। আর এখানে মন গড়া সমস্ত জিডিপির তথ্য দেওয়া হচ্ছে। মানুষ এত বোকা নাকি? কই আন্তর্জাতিক পরিসর থেকে যখন এই বিষয়গুলো আসছে, গভর্নমেন্টের তো কারো মুরদ নেই এগুলি বিরোধিতা করবার, প্রতিবাদ করবার। ইভেন পার্লামেন্ট চলছে, ওরা ভেতরে পার্লামেন্ট চালাচ্ছে, বাইরে কৃষকরা চালাচ্ছে। ভেতরে যখন প্রশ্ন তুলছে, জবাব দিতে পারছে না। বিরোধীর মুখ স্তব্ধ করে রাখবার জন্যে ইসরায়েলের এই যে তদন্তকারের মানে সংস্থা, এগুলি তো আসলে কি, এগুলি মানে আপনার মানে গোপন সংস্থা। কই বলছে না তো সরকার যে না আমরা এদের থেকে এগুলি নেইনি, আমরা জানি না, অথবা কারা নিয়েছে আমরা বলতে পারছি না। কিছু বলছে না কেন? সমস্ত জিনিস এক্সপোজ হয়ে যাচ্ছে। কাজে আমি ঠিক আছে, এই নিয়ে আপনারা প্রশ্ন করেন না, আমি প্রাসঙ্গিক বললাম। দ্বিতীয়ত যেটা আপনি বললেন, এটা পত্রিকায় দেখলাম, আমার জানা ছিল না, আজকে আমি দেখলাম। আর কি অদ্ভুত ব্যাপার! ত্রিপুরায় আমরা তো এক টাকারে 20 বছর কাজ করেছি, তার আগে দশরথদেব 5 বছর করেছেন। মাঝখানে জোট সরকার, কংগ্রেস টিউজেস, এর আগে 10 বছর নৃপেন চক্রবর্তী, দশরথদেব, বীরেন দত্ত, বৈদ্যনাথ মজুমদার সরকার চালিয়েছেন। আপনারা সেই সময় সাংবাদিকতার জগতে এখানে যারা আসছেন তাদের মধ্যে কেউই ছিলেন না, কিন্তু আপনাদের যারা নেতৃত্ব তারা ছিলেন। কেউ বলতে পারবে? বাইরে থেকে লোক আসছে বা ত্রিপুরার লোকরা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে, এভাবে বাধা, ভিন্নমত হতে পারে। এটা কি হচ্ছে এটা? এখন দেখা গেল যে সংস্থা এখানে এসছে, সম্ভবত তারা পশ্চিমবাংলায় কাজ করেছে, তারা এখানে এসছে, মানুষের সঙ্গে মিলতে চাইছে, কিছু তথ্য সংগ্রহ করতে চাইছে। এটা তার গণতান্ত্রিক অধিকার,
তাকে হোটেলের মধ্যে বন্দি করে রেখে দেবেন, কাগজপত্র তাদের কিছু ভুলভাল ধরতে পারলেন না, গতকালকে সারাদিন তারা বেরোতে পারলো না, এটা কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আমাদের এখানে মানে এটা তো অরাজকতা না, এটা জঙ্গলের শাসনকে ছাপিয়ে চলে গেছে, এটা চলতে পারে না। এটা ভীতি, ভয় কোন জায়গায় গেছে? ভয়ের পেছনে মূল কারণ হচ্ছে জনগণ থাকছে না, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, দিন কমে আসছে, কেমন না? আর নূতন করার কিছু সময় নাই, সুযোগ নাই। কেমন ডাবল ইঞ্জিন ঘটি নিয়ে আগে বামফ্রন্ট যেত, খালি ঘটি নিয়ে ফিরত, এখন কলস নিয়ে যাওয়ার কথা 2 হাতে করে। কোথায় কলস? ঠুনঠুন আওয়াজ করছে। কাজেই জবাব দিতে হবে তো। কাজে এরকমভাবে মানুষ কাটকে রাখবেন, তথ্য সংগ্রহ করতে দেবেন না। আমরা তো বাইরে যখন যাই, আমি তো বলেছি, যান আপনারা ত্রিপুরায়, কথা বলুন মানুষের সঙ্গে, আমাদের পার্টি অফিসে যাওয়ার দরকার নেই, দোকানে যান, রিক্সা শ্রমিক বন্ধুর সঙ্গে কথা বলুন, অটো রিক্সার যে চালক বন্ধুর সঙ্গে কথা বলুন, রাস্তার পাশে দাঁড়িয়ে যারা চা বিস্কিট বিক্রি করছে, পানের খিলি বিক্রি করছে, কথা বলুন। পরিচয় দেবেন না, কোত্থেকে আছে, কেমন আছে জিজ্ঞেস করুন। আমাদের অফিসে যাওয়ার দরকার নেই। ভয় পাচ্ছে এটাকে, না হলে পরে এরকম হতে পারে। কাজে এই দুর্বলতা কিভাবে ঢেকে রাখবেন? এই কোভিডের নামে কারফিউ করে মাসের পর মাস মানুষকে গৃহবন্দী রেখে শাসক দল তারা যা খুশি তা করছেন। তাদের নেতার বিয়ে হুল্লুড়ি হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম। আর আগরতলায় ডিএম গিয়ে যে ভদ্রলোক মন্ত্র পড়িয়ে এটা সলমেনাইজ করছিলেন, তাকেই তো প্রায় পিঠে পুলিশ লাঠি চালাবার মতো অবস্থা। আপনারাই এগুলি দিয়েছেন, না হলে তো জানতেই পারতাম না। চলছেটা কি? যে আমরা যে বলছি অরাজকতা, আইনের শাসন না জঙ্গলের শাসন, এগুলি তো কথার কথা না। আপনারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ খবর সংগ্রহ করতে হয়, কেমন না? আপনারা নিজেরাই জানেন এগুলো। কাজে এই জিনিসগুলি মানে সরকারের অপদার্থতা, ব্যর্থতা, জনবিরোধী যে চেহারা, এটাকে ঢেকে রাখবার জন্যে নির্লজ্জ এই ভূমিকাগুলি গ্রহণ করছে। মানুষ এটা মেনে নেবে না, এভাবে বেশি দিন চলবে না। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। 2টো বাজলো, আর সময় নেওয়া ঠিক হবে না, যদিও আপনাদের পাস আছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই 3rd ওয়েভ অপেক্ষা করছে আমাদের জন্য। আমি ওই দিন দেখছিলাম ফ্রান্সে 4th ওয়েভ অলরেডি স্ট্রাইক করেছে। সিরিয়াস, সতর্ক থাকতে হবে, যেতে হবে আপনাদের সাংবাদিক বন্ধু, কিন্তু সতর্ক থাকবেন। ভালো থাকবেন, নমস্কার নেবেন।